এই মার্কারটির আমি যদি ক্যাপটি লাগিয়ে দিই তাহলে এই দুটোর যোগফল অর্থাৎ এই মার্কারটা আর ক্যাপটির যোগফলে মিলে আমি একটা সম্পূর্ণ মার্কার পেলাম, তাই না? এখন আমি যদি এই সম্পূর্ণ মার্কারটির ক্যাপ খুলে ফেলি তাহলে আমি যে দুটো অংশ পাবো আমি তাকে বলবো যে এই দুটো অংশ হলো ওই মার্কারটি উপাংশ, অর্থাৎ এই অংশটি আর এই অংশটি মিলে লব্ধি হিসেবে আমি সম্পূর্ণ মার্কারটি পেয়েছিলাম। এবং আমি সম্পূর্ণ মার্কারটিকে যখন ভেঙে ফেললাম বা বিভাজিত করলাম তখন যে দুটো অংশ পেলাম তাদেরকে আমি বলবো উপ অংশ। অংশ কেন বললাম না, কারণ এখানে দুটো আছে দেখে, একটা উপ অংশ এর আরেকটা উপ অংশ, দুটো মিলে আমার সম্পূর্ণ মার্কারটি অর্থাৎ লব্ধিটি পেলাম। সেমভাবে আমরা এতক্ষণ ধরে দেখেছি যে আমরা যদি দুটো ভেক্টরকে যোগ করে আমি যদি লব্ধি পাই এ বরাবর, ধরলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর এবং লব্ধিটি হলো মাঝখানে আর বরাবর। ধরো আমরা সামান্তরিক সূত্র প্রয়োগ করে এটা পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা তখন এই ভেক্টরটিকে যদি তার উপাংশে বিভাজিত করতে চাই, অর্থাৎ আমি যদি ভেক্টরটিকে যে কোনো দুটি দিকে সে কী কী উপাংশে বিভক্ত করা সম্ভব তা বের করতে চাই, তাহলে আমরা পাবো যে দুটো ভেক্টর সেটা হচ্ছে পি অ্যান্ড কিউ। এবং এমন না যে আমি শুধুমাত্র তাকে পি অ্যান্ড কিউ এই দুটো উপাংশে বিভক্ত করতে পারবো, বরং আমি যে কোনো দুটি দিকে আসলে তাকে উপাংশে বিভক্ত করতে পারবো। অর্থাৎ আমি শুধুমাত্র এই দুটো অংশে মার্কারটিকে বিভক্ত করতে পারবো তা কিন্তু না, আমি কিন্তু যে কোনো দিকে যদি ভাগ করি আমি কিন্তু অলওয়েজ দুটো অংশ পাবো। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করছে আমি ঠিক কোন দিকে এই মার্কারটিকে কাটছি, তাই না? তার মানে আমি যদি এই লব্ধিটিকে অন্য ডিরেকশনে উপাংশ বের করতে চাই তাহলে আমি ধরো বললাম যে আমি ঠিক এই বরাবর অ্যান্ড এই বরাবর অ্যান্ড এই বরাবর তার উপাংশ বের করতে চাই। তো তখন কি করব, আমি এখান থেকে তার লম্ব একটা অভিক্ষেপ টেনে দিব। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এই বরাবর একটি লাইট কাজ করছে, তাহলে লাইটটি যে ছায়াটা ফেলবে, প্রতিটা বিন্দু থেকে যে ছায়াটা ফেলবে, তো সেটা আমাকে তার এই উপাংশটা দিবে, এই ভেক্টরটি দিবে। এবং আমি যদি এই বরাবর লাইটটি ফেলি, অর্থাৎ দুঃখিত, এই বরাবর যদি লাইটটি ফেলি তখন আমার এই প্রতিটা বিন্দুর যে ছায়াটা দিবে ফাইনালি এই যে ভেক্টরটি আমি পাবো, ঠিক আছে? তাহলে এই ভেক্টরটি অ্যান্ড এই ভেক্টরটি হচ্ছে এই দুটো দিকে, এই দুটো যে অক্ষ আঁকলাম আমি, এই দুটো দিকে আর ভেক্টরটির উপাংশ, ঠিক আছে? তো এই পার্টিকুলার ক্ষেত্রে যখন আমরা উপাংশ দ্বয় পরস্পরকে দেখবো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন এই দুটো উপাংশকে আমরা বলবো তারা পরস্পর লম্ব উপাংশ। অর্থাৎ আমরা ভেক্টরের প্রথম ভিডিওটিতে যে গোল্ড মাইনের এক্সাম্পল দিয়েছিলাম, যে তোমার গোল্ড মাইনটি যদি এদিকে হয় তাহলে তুমি হয় এ বরাবর যেতে পারো, অর্থাৎ তুমি সরাসরি যে ও এ ভেক্টর সেটার মাধ্যমে পৌঁছাতে পারো, অথবা তুমি ও বি ভেক্টর বরাবর গিয়ে দেন বি এ ভেক্টর বরাবর গিয়েও তুমি গোল্ড মাইনটি পেতে পারো। তাহলে আমি বলতে পারি যে আমার এই যে আর ভেক্টরটি তার উপাংশ হচ্ছে ও বি এবং বি এ, এই দুটো ভেক্টর, তাই না? এখন এই দুটো উপাংশ পরস্পর লম্ব বিধায় আমরা তাদেরকে বলবো তারা লম্ব উপাংশ। অর্থাৎ এখানে ও বি প্লাস বি এ এই দুটো মিলিত হয়ে যে লব্ধি ভেক্টর পেয়েছি ও এ, আর উল্টো করে বললে যে ও এ ভেক্টরকে যদি আমি বিভাজিত করি তাহলে যে দুটো উপাংশ পাবো এই দুটো উপাংশ হচ্ছে লম্ব উপাংশ অথবা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, ঠিক আছে? যে কোনো ভেক্টরকে আমি অলওয়েজ দুটো লম্ব উপাংশে বিভাজিত করতে পারবো, কারণ আমি বলেই দিলাম যে কোনো ভেক্টরকে আমি নিজের মতো দুটো দিকে অলওয়েজ বিভাজিত করতে পারি। এখন আমি যদি একটা ভেক্টরকে সবসময় লম্ব উপাংশে বিভাজিত করতে পারি তাহলে কিন্তু আমি ওই যে ভেক্টরটা সেটাকে কিন্তু আমি অলওয়েজ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আকারে চিন্তা করতে পারি বা হাইপোটেনাস আকারে চিন্তা করতে পারি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। কেন বললাম কথাটা? কারণ আমি যদি এখন এই ভেক্টরটিকে অতিভুজ আকারে চিন্তা করি তাহলে আমার যদি এই অ্যাঙ্গেলটা জানা থাকে, ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে কিন্তু আমি এই উপাংশ দুটোর মানও জেনে নিতে পারবো। অর্থাৎ আমাকে যদি বলে দেওয়া হয় যে এই ভেক্টরটির মান হচ্ছে ধরো 100, তাহলে এবং এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 30 ডিগ্রি, আমি সমকোণী ত্রিভুজের সাইন সূত্র ইউজ করে অ্যান্ড কোসাইন সূত্র ইউজ করে আমি কিন্তু ও বি অ্যান্ড বি এর মানটাও বের করে ফেলতে পারবো। কীভাবে? আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজের সাইন ইউজ করি তাহলে সাইন থিটা হবে
সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ, তাই না? সো এখানে অপোজিট বা লম্বটা হচ্ছে এবি। এক্ষেত্রে কিন্তু মানে আমি যেহেতু মান বের করছি তো দিকটা ইম্পর্টেন্ট না, তাই আমি বিএ ভেক্টর ইউজ করছি না, আমি জাস্ট সিম্পলি এবি লিখছি, কারণ এবি যা বিও তা, কিন্তু এবি ভেক্টর যা বিএ ভেক্টর কিন্তু তার অপোজিট, ঠিক আছে? অর্থাৎ এবি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বিএ ভেক্টর, কারণ তারা বিপরীত দিক পরস্পর, তো এটাকে আমি ইকুয়াল বলতে পারবো না, কিন্তু এবি আর বিএ ইকুয়াল, কারণ এটা শুধুমাত্র মানটা প্রকাশ করছে, তাই না? তো এখন আমি যেটা বলছিলাম যে সাইন থিটা হবে এবি ডিভাইডেড বাই ওএ, ঠিক আছে? তাহলে আমি এবি কি পেয়ে যাচ্ছি না, এবি হবে ওএ সাইন থিটা, অর্থাৎ আমার ওএটা যদি আর হয় আর সাইন থিটা। আবার আমি যদি কোসাইন সূত্র ইউজ করি, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ ওবি বাই ওএ। তখন আমার ওবিটা বের হয়ে যাবে ওএ কস থিটা, অর্থাৎ আর কস থিটা। তাহলে খেয়াল করে দেখো, আমি যখন একটি ভেক্টরের দুটো লম্ব উপাংশ বের করি, আমি একটিকে বলি অনুভূমিক উপাংশ এবং তার লম্বটিকে বলি উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। তো যে অনুভূমিক উপাংশটা সেটাকে আমি বের করলাম আর কস থিটা, আর যে উলম্ব উপাংশটা সেটা আমি বের করলাম আর সাইন থিটা। খেয়াল করে দেখো, অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ যে সবসময় কস থিটার যথাক্রমে সাইন থিটা হবে তা কিন্তু না। এখানে সাইন থিটার কস থিটাটা কার সাথে বসবে, অর্থাৎ কোন উপাংশের সাথে বসবে সেটা ডিটারমাইন করছে যে থিটাটা অ্যাকচুয়ালি আমি কোনটা নিয়েছি। এখানে যদি আমার থিটা এটার পরিবর্তে এটা দেওয়া থাকতো, অর্থাৎ আমি যদি এখানে সাইন থিটার কস থিটাতে যে থিটা ইউজ করতাম সেটা যদি 30 ডিগ্রি ইউজ না করে এখানে যে 60 ডিগ্রি যেটা সেটা ইউজ করতাম, তাহলে কিন্তু আমার এই উপাংশগুলোর সাইন আর কজের জায়গাটা ইন্টারচেঞ্জ হয়ে যেত, অর্থাৎ এটা হয়ে যেত আর কস থিটা, এটা হয়ে যেত আর সাইন থিটা। কীভাবে সেটা আমরা একটু দেখছি। আমরা যখন কোনো সমকোণী ত্রিভুজে থিটা বলি, যখন কোনো অ্যাঙ্গেল ইউজ করি, অর্থাৎ সাইন কস ট্যান যে অনুপাতগুলো সেগুলোর সাথে যে থিটাটা ব্যবহার করি, সেই থিটাটা যে অ্যাঙ্গেল তার বিপরীত বাহুটা অর্থাৎ তার অপোজিট সাইডটাকে আমরা অলওয়েজ বলি লম্ব বা অপোজিট বা পারপেন্ডিকুলার, ঠিক আছে? তার মানে আমার যদি থিটা হয় এটা, তাহলে আমার লম্ব হবে এটা, অ্যান্ড এটা হবে তখন বেস বা ভূমি, ঠিক আছে? তো তখন কিন্তু আমার যদি এই ভেক্টরটা হয় আর, তখন আমি সাইন থিটা সূত্র প্রয়োগ করলে আমার এটা যদি ও হয়, এটা যদি এ হয়, বি হয়, এটা যদি এ হয়, তখন কিন্তু আমার সাইন থিটা এবি বাই ও এ হবে না, কারণ আমার তখন লম্ব কিন্তু এবি না, তখন আমার লম্ব হচ্ছে ওবি, তো তখন সেটা হবে ওবি বাই ও এ, অর্থাৎ তখন ওবি হয়ে যাবে ও এ সাইন থিটা বা আর সাইন থিটা, ঠিক আছে? তার মানে তখন আমার যে অনুভূমিক উপাংশটা সেটাই হয়ে যাবে আর সাইন থিটা। তাহলে অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ কী হবে সেটা আমরা ডিটারমাইন করবো যে থিটাটা কার সাথে দেওয়া আছে। যদি অনুভূমিকের সাথে থিটা দেওয়া থাকে তাহলে অনুভূমিকটা হবে কস থিটা, মানে আর এর কস থিটা হবে আর ইন্টু কস থিটা, আর যদি অনুভূমিকটা দেওয়া থাকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে উলম্ব দিকের সাথে, তাহলে আমরা বলবো যে সেই উপাংশটা হবে কস থিটা, ঠিক আছে? তো তার মানে থিটাটা যার সাথে দেওয়া থাকবে অলওয়েজ কস থিটা হবে সেটা, আর তার উলম্ব দিকটা হবে সাইন থিটা, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে বলি আর সাইন থিটা, তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুসারে যদি একটা সামান্তরিক ড্র করি তাহলে আমার এটাও কিন্তু আর সাইন থিটা হবে, তাই না? এবং এটার বিপরীত বাহু যেহেতু এটা, তাহলে এটা হবে আর কস থিটা। তো এটা শুধুমাত্র জাস্ট সামান্তরিক সূত্রে আমি আবার একটু ফেলে দিলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই আর ভেক্টরটাকে আমরা এই দুটো উপাংশে বিভক্ত করেছি, কারণ আমি যে ত্রিভুজ সূত্র ইউজ করলাম সেটাতে আমি আর সাইন থিটাকে এই আর কস থিটা প্লাস আর সাইন থিটা অ্যাড করে আমি পেয়েছি আর। অথবা আমি যদি বলতাম যে আমার আর ভেক্টরটাকে দুটো উপাংশে বিভক্ত করো যারা পরস্পর লম্ব, তখন কিন্তু আমি বলতাম যে একটা হচ্ছে আর কস থিটা আর একটা হচ্ছে এই দিকে আর সাইন থিটা, দুটো কিন্তু আসলে একই, কিন্তু আমি যখন উপাংশে বিভাজিত করছি তখন কিন্তু আমি এটাকে উপাংশ বলবো না, আমি এটাকে উপাংশ বলবো, কারণ আলটিমেটলি আমার কিন্তু অক্ষ দুটি হচ্ছে এই বরাবর, তাই না? তো উপাংশ বলতে আমি বুঝাচ্ছি যে সে এক্স অক্ষ বরাবর কী অংশ কাটলো এবং ওয়াই অক্ষ বরাবর কী অংশ কাটলো। তো এই যে অরিজিনাল ভেক্টরটা সেটা এক্স অক্ষ বরাবর এতটুকু অংশ কেটেছে, অর্থাৎ আমি যদি এখান থেকে
একটা আলো ফেলি তাহলে এই বরাবর তার অভিক্ষেপ পাবো, আর আমি যদি এখান থেকে আলো ফেলি তাহলে এই বরাবর তার অভিক্ষেপ পাবো। হ্যাঁ, এতটুকু দৈর্ঘ্যের অভিক্ষেপ পাবো, ঠিক আছে। কিন্তু টেকনিক্যালি বা ম্যাথমেটিক্যালি এই মানটা আর এই মানটা সমান, এই মানটা এই মানটাও সমান। আর ওই জিনিসটা মনে রাখবে যে থিটাটা যার সাথে থাকবে কস থিটাটা সেই ডিরেকশনেই হবে, ঠিক আছে। সেই মানে তোমার আর ভেক্টরটা যার সাথে থিটা অ্যাঙ্গেল প্রডিউস করবে সেই দৈর্ঘ্য বরাবরই বা সেই দিক বরাবরই তার কস থিটাটা পাওয়া যাবে, ঠিক আছে। এখন আমরা দেখব যে আমরা যে কোনো দিকে যদি একটা ভেক্টরের উপাংশ বের করতে চাই, অর্থাৎ শুধুমাত্র পরস্পর লম্ব যে উপাংশ সেটা না, যে কোনো ডিরেকশনে আমি যদি তার উপাংশ বের করতে চাই, অর্থাৎ আমি যদি যে কোনো দিকে এই মার্কারটাকে কাটি তাহলে যে অংশগুলো পাবো সেগুলোর মান কেমন হবে। ধরলাম আমার অরিজিনাল ভেক্টরটা হচ্ছে আর, এবং যে কোনো দিকে যে দুটি উপাংশ আমি বের করব তারা হচ্ছে এদিকে পি এবং এদিকে কিউ, ঠিক আছে। তো তাহলে আমি যদি সামান্তরিকটা কমপ্লিট করি, এ বি সি, তো তাহলে আমার এ বি ভেক্টরটা হচ্ছে পি, এডি ভেক্টরটা হচ্ছে কিউ, এবং আমার এসি ভেক্টরটা হচ্ছে লব্ধি আর। তো এটাকে আমরা লব্ধি বলবো না, কারণ এখন আমরা আসলে আর ভেক্টরটাকে উপাংশ বিভাজিত করছি, অর্থাৎ আমি মার্কারটাকে এখন খুলে ফেলছি। তো এখন যে কোনো দুটি দিকে করার জন্য আমি এদেরকে পরস্পর কিন্তু লম্ব নিয়ে নিই, অর্থাৎ আমার এডি আর পি আর কিউ যে দুটো উপাংশ তারা কিন্তু পরস্পর লম্ব না, তারা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। তো এই কারণে আমি বলবো যে এই অ্যাঙ্গেলটা আলফা এবং এই অ্যাঙ্গেলটা বিটা, অর্থাৎ লব্ধির সাথে বা আমার যে অরিজিনাল ভেক্টরটা যাকে আমি উপাংশে বিভাজিত করছি তার সাথে যে কোনো দুটো অ্যাঙ্গেল আলফা বিটা সেটা যে কোনো ভ্যালু হতে পারে। তো আমি আলফা বিটা ধরে নিয়ে একটা সাধারণ সমীকরণ বের করবো যেখানে আমি আলফা বিটার যে কোনো ভ্যালু বসিয়ে দিলে আমি ওই দিকে তার উপাংশটা পেয়ে যাব, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এটাও তার একান্তর কোণ আলফা হবে বা অল্টারনেট অ্যাঙ্গেল আলফা হবে, এবং সেম কারণে এটাও হবে বিটা, ঠিক আছে। এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করব। একটা ত্রিভুজের সাইন সূত্র বলতে বোঝায় যে কোনো ত্রিভুজের আমার যদি বাহুগুলো জানা থাকে এ বি সি এবং তাদের কোণগুলো যদি জানা থাকে, ধরলাম আলফা বিটা অ্যান্ড গামা, তাহলে সাইন সূত্র মতে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন, অর্থাৎ এ বি বাহু এবং তার বিপরীত কোণ হচ্ছে গামা, সেটা যদি সাইন এর অনুপাত নিই তাহলে তা সব বাহুর ক্ষেত্রে সেম অনুপাত দিবে আমাকে। অর্থাৎ আমি যদি এসি বাহু নিই এবং তার বিপরীত অ্যাঙ্গেলের সাইন নিই সেটাও সমান হবে। সেমভাবে বিসি বাহুর জন্য সাইন আলফা, ঠিক আছে। এটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র। তো ত্রিভুজের সাইন সূত্র যদি আমরা এখানে ইউজ করি তাহলে ত্রিভুজ এবিসিতে আর বাই, দেখো আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই দুটো কোণ হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা এটাকে বলতে পারি না যে 180 থেকে আমি যদি আলফা আর বিটার যোগফল বাদ দিই তাহলে বাকি যেটা থাকে সেটাই অ্যাঙ্গেলটা। তো তাহলে আমরা বলতে পারি সেটাকে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না। এবং সাইন সূত্র মতে আমার অন্য যে বাহুটা নিব, ধরলাম এ বি, বা আমি এটাকে পি বলি, পি ভেক্টর বলি, পি আমি ভেক্টর সাইন দিচ্ছি না কারণ আমি এখানে শুধুমাত্র মানটা বের করছি। তো পি ডিভাইডেড বাই হবে তার বিপরীত কোণের সাইন, ঠিক আছে। আর যেহেতু আমার এই ভেক্টরটা কিউ তাহলে আমার এই ভেক্টরটাও কিউ, তাই না। তাহলে এই কিউ এর বিপরীত কোণ হচ্ছে এটা কিউ আর বিপরীত কোণ আলফা। এখন আমি এই সমীকরণ থেকে যদি একবার এই দুটো নিই অ্যান্ড এই দুটো নিই তাহলে আমি পি অ্যান্ড কিউ এর জন্য আমি রেসপেক্টিভলি যথাক্রমে তাদের মানটা পেয়ে যাব। তাহলে পি এই দুটো যদি নিই তাহলে আমি বলতে পারি পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখানে কেন আমি এটা আলফা প্লাস বিটা করে দিলাম, কারণ সেটা তোমাদের 19-এর ত্রিকোণমিতি থেকে তোমরা পড়েছো। সাইনের সাথে যদি 180 ডিগ্রি কোণ থাকে, অর্থাৎ আমার এটাকে বলা হয় 90 ডিগ্রির ইভেন মাল্টিপল বা জোড় গুণিতক, অর্থাৎ 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90, এটাকে আমরা লিখতে পারি 90 টাইমস 2, সো 90 ইন্টু 2 এটা হচ্ছে 90-এর জোড় গুণিতক বা ইভেন মাল্টিপল।
সো ইভেন মাল্টিপল যদি থাকে তাহলে সেটা সাইনকে সাইন রেখে আমি পরের যে সূক্ষ্মকোণটা সেটাকে বসিয়ে দিতে পারি। আর যেহেতু 180 মাইনাস আলফা প্লাস বিটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, অর্থাৎ 180 মাইনাস একটা সূক্ষ্মকোণ বা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এই সেকেন্ড কোয়াড্রেন্টের যে কোনো অ্যাঙ্গেলের জন্য সাইনের ভ্যালু যেহেতু পজিটিভ, দ্যাটস ওয়াই এটা পজিটিভই থেকে যাবে। তো সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি পি সমান, আচ্ছা এটাকে আমি এখানে লিখি, পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ আমি যদি একটা ভেক্টরের অনুভূমিক উপাংশটা বের করতে চাই তাহলে সেটা অনুভূমিক বা যে কোনো দিকে যার সাথে সে আলফা কোণে আছে তার যদি উপাংশটা বের করতে চাই সেই উপাংশের মানটা হবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আর আমি যদি সে বিটা কোণে যার সাথে আছে সেই দিকে যদি তার উপাংশটা বের করতে চাই অর্থাৎ কিউ বের করতে চাই তাহলে সেই কিউটা হবে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই দুটো হচ্ছে আমার যে কোনো দিকে, কারণ দেখো এটা কেন যে কোনো দিকে, কারণ আলফার বিটার ভ্যালু যে কোনোটা হতে পারে। আলফা যদি আর একটু বাড়িয়ে দিই তাহলে এটা কিন্তু আর অনুভূমিক বরাবর থাকবে না, বিটা যদি আর একটু সোজা করে দিই বা আরেকটু এদিকে করে দিই সেটাও কিন্তু আর মানে একই ডিরেকশনে থাকবে না। সো যে কোনো দিকের জন্য কিন্তু আমি এই ফর্মুলা ব্যবহার করে তাদের উপাংশের ভ্যালুটা বের করতে পারি। তো খেয়াল করে দেখো, তুমি যদি এখানে এই ফর্মুলাটা যেহেতু জেনারেল সাধারণ অর্থাৎ যে কোনো দিকের জন্য প্রযোজ্য হবে, তাহলে তার আগে যে আমরা স্পেশাল কেসে পড়েছিলাম অর্থাৎ শুধুমাত্র লম্ব উপাংশের জন্য পড়েছিলাম সেটাও কিন্তু আমরা এই ফর্মুলা থেকেই বের করতে পারবো। তো লম্ব উপাংশের জন্য যেন কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যে আমার যে দুটো উপাংশ তারা পরস্পর লম্ব হতে হবে, অর্থাৎ আলফা আর বিটা। অর্থাৎ এটা যদি হয় আমার, আমি একটু এখানে নিচে এঁকে দেখাচ্ছি, এটা যদি আমার অরিজিনাল ভেক্টরটা হয় তার উপাংশ হবে পরস্পর লম্ব দিকে, তাই না? তো পরস্পর লম্ব দিকে এটা যদি আর হয়, এটা যদি পি এন কিউ হয়, তাহলে আমরা এর আগে পড়েছিলাম কি যে ও যেহেতু পি এর সাথে আলফা কোণে আছে, সো তার উলম্ব এই উপাংশটা হবে পি ইকুয়াল টু আর কজ আলফা, আর ওর সাথে যেহেতু সে লম্ব আকারে আছে তাহলে হবে আর সাইন আলফা, তাই না? তাহলে আমরা দেখি যে এই পি ইকুয়াল টু আর কজ আলফা আর কিউ ইকুয়াল টু আর সাইন আলফা সেটাকে আমরা এই ফর্মুলা থেকে পাচ্ছি নাকি। তো এই ফর্মুলাতে তুমি যদি প্রয়োগ করো আমরা কিন্তু পি সমান পাই আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, তাই না? আচ্ছা এটা তো বিটা। তো এই ক্ষেত্রে দেখো আমার পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটার মধ্যে আমি আলফা প্লাস বিটা সমান কিন্তু বসাবো 90 ডিগ্রি, তাই না? কারণ এটা যেহেতু উলম্ব পরস্পর তাই আমরা আলফা প্লাস বিটার জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিতে পারবো। তো তাহলে আমার সাইন 90-র ভ্যালু কিন্তু হয়ে যায় 1, তাই না? তো আমার অর্থাৎ উপরে শুধুমাত্র যে ভ্যালুটা সেটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট এখন। তো পি ইকুয়াল টু আর সাইন বিটা, অর্থাৎ এই আর সাইন বিটাটাই রয়ে যায়। আমি বলতে পারি পি সমান আর সাইন বিটা, তাই না? এখন তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমার তো আর কজ আলফা আসার কথা ছিল, বাট এটা সাইন বিটা কেন এসেছে? তো দেখো আমার আর সাইন বিটা যে কথা আর কজ আলফাও একই কথা। আমরা এখানে যেহেতু সাইন সূত্র ইউজ করছি তাই সবগুলো সাইনের আকারে এসেছে, কিন্তু আমরা যখন ওখানে উলম্ব উপাংশ বের করার সময় সাইন সূত্র প্রয়োগ করেছিলাম, আবার কজ সূত্র প্রয়োগ করেছিলাম, দ্যাটস ওয়াই আমার একটা সাইনে এসেছে একটা কজে এসেছে। কিন্তু আমরা যদি এখানে একটু চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে লিখি আর কজ, খেয়াল করো আমার যদি এই দুটো মিলে 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমি বিটাকে লিখতে পারি 90 মাইনাস আলফা, তাই না? মানে এটা যদি আলফা হয় আর টোটালটা যদি 90 হয় তাহলে আমরা বিটাকে, যেহেতু আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, তাহলে আমরা বিটাকে কী লিখতে পারি? বিটাকে লিখতে পারি 90 মাইনাস আলফা, তাই না? তো আমি এখানে যদি 90 মাইনাস আলফা প্রয়োগ করি তাহলে কিন্তু আমার এই দুটো অপরিবর্তিত থাকে। কেন? কারণ এখানে একটা সাইন হবে, তাহলে কিন্তু আমার এই দুটো অপরিবর্তিত থাকে। কেন? কারণ আমার বিটাটা আসলে 90 মাইনাস আলফা, তাই না? তো এখন দেখো ত্রিকোণমিতিক সূত্র অনুসারে এটা কিন্তু কী হয়ে যায়? আর কজ আলফা হয়ে যায়। কেন? কারণ যেহেতু এটা 90 ডিগ্রি, সো 90 মানে হচ্ছে 90 ইন্টু 1, অর্থাৎ এটা হচ্ছে বেজোড় গুণিতক বা অড মাল্টিপল, এই কারণে আমার সাইনটা বদলে কস হয়ে যাবে আর সূক্ষ্মকোণ যেটা সেটা রয়ে যাবে। আর যেহেতু 90 মাইনাস আলফাটা প্রথম কোয়াড্রেন্টে অর্থাৎ ফার্স্ট
90 মাইনাস আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে, সেখানে সব কিছু পজিটিভ, তাই পজিটিভে থেকে যাবে। তো দেখো আলটিমেটলি কিন্তু আর সাইন বিটা আর আর কজ আলফাটা একই। সো আমি আসলে এই সাধারণ সূত্র থেকে কিন্তু তার এই অনুভূমিক উপাংশটা পেয়ে যাচ্ছি। সেমভাবে তুমি কিন্তু উলম্ব উপাংশটাও পেতে পারো। উলম্ব উপাংশের জন্য কিউ এর ভ্যালু হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা খুবই সহজ, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা হবে এখানে, আর সাইন আলফা প্লাস বিটাটা সেম থাকবে। তাহলে দেখো সাইন আলফা প্লাস বিটা তো 1ই হয়ে যাচ্ছে, তো এখানে জাস্ট আর সাইন আলফা আকারেই থেকে যাবে। তো আমরা কিন্তু সরাসরি কিউ যে আর সাইন আলফা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা যে কোনো দিকে যদি উপাংশের সূত্রটা জানি তাহলে কিন্তু আমরা আলফা প্লাস বিটার ভ্যালু যাই হোক না কেন আমরা উপাংশের ভ্যালুটা বের করে ফেলতে পারবো, যদি আমাদের লব্ধির মানটা অর্থাৎ অরিজিনাল ভেক্টরের মানটা এবং তাদের আলফার বিটার যে কোণ সেই দুটো কোণের মান জানা থাকে। আমরা এখন এই উপাংশের একটু ব্যবহারটা দেখব। ধরো একটা সারফেস বা একটা তলের উপর একটা বল আছে, ঠিক আছে? বল মানে ফোর্স না, একটা অ্যাকচুয়াল বল, BALL। সো যে বলটা আছে সেটাকে তুমি যদি এখন শুধুমাত্র তলটার উপর স্থির রেখে দাও তাহলে সে কিন্তু তলটার উপর তার ওজনের সমান বল প্রয়োগ করবে, কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুর যেহেতু ওজন আছে সেই ওজনটা ঠিক খাড়া নিচের দিকে প্রয়োগ করে। ধরলাম তার এখানে ওজনটা হচ্ছে 10 নিউটন, ঠিক আছে? তো 10 নিউটন বল সে নিচের দিকে প্রয়োগ করছে। তো এখন কথা হচ্ছে সে নিচের দিকে চলে যাচ্ছে না কেন? যেহেতু তার ওজনের যে বলটা সেটা নিচের দিকে প্রয়োগ হচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে না কারণ আমরা সবাই জানি যে এই তলটাও তাকে ঠিক ওপরের দিকে সমান 10 নিউটন বলে প্রতিক্রিয়া দিচ্ছে। তো এটা যদি ওজন ওয়েট বা ডাব্লিউ হয়, এটা হচ্ছে আর প্রতিক্রিয়া বা রিয়াকশন। সো ডাব্লিউ সমান এখানে আর, তাই সে এখন এখানে স্থির অবস্থায় আছে, অর্থাৎ দুটো বল ক্যান্সেলড আউট হয়ে গেছে। বা আমরা যদি এটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করি, ধরো এটা যদি আমার এ বি ভেক্টর হয় আর এটা যদি এসি ভেক্টর হয়, তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু কিন্তু মাইনাস এসি ভেক্টর, তাই না? কারণ তারা যেহেতু মান সমান এবং দিক বিপরীত। তো আলটিমেটলি তুমি যদি যোগ করো তাদেরকে তাহলে সেটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ আমি লিখতে পারবো যে এ বি সমান, যেহেতু এটা এ বি সমান যেহেতু মাইনাস এসি, মাইনাস এসি প্লাস এসি ইকুয়াল টু 0, ঠিক আছে? তো খেয়াল করবা এখানে কিন্তু এটা 0 ভেক্টর হবে, ঠিক আছে? এটাকে আমরা শূন্য ভেক্টর বলি কারণ এই ভেক্টরটির মান শূন্য, কিন্তু এটা একটা দিক আছে। দিক আছে কেন বললাম? দিক আসলে শূন্য ভেক্টরের আবার দিক কীভাবে হয়, এখানে আসলে দিক আছে সেটা ইম্পর্টেন্ট না, মেইন কথা হচ্ছে যে তুমি যোগ করেছো কিন্তু দুটো ভেক্টর রাশিকে, ঠিক আছে? তো তুমি যে দুটো রাশিকে যোগ করবো তার যে আউটপুট আসবে সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে, তাই না? এই জন্য তার দিকটা দেখানো ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যদি বলো যে আমি 1 কেজি থেকে 1 কেজি মাইনাস করেছি, তুমি কিন্তু সেটাকে 0 কেজি বলবে, 0 মিটার বলবে না, অর্থাৎ একই একক ইউজ করবে। তাই তুমি এই দুটো ভেক্টর রাশিকে যদি যোগ করো, যদিও তার মানটা শূন্য আসছে কিন্তু তুমি স্টিল বলবা সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তুমি সেটাকে জাস্ট স্কেলার বলে দিবা না। এখন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে উপাংশের আসলে ব্যবহারিক প্রয়োগটা কোথায়। ধরো আমার যদি এখন এই তলটাকে আমি যদি একটু হেলানো তল করে দিই, তো এখন আমার এই বলটার উপর এই বলটি কিন্তু অলওয়েজ খাড়া নিচের দিকে ওজন প্রয়োগ করবে। তলটা হেলানো হয়ে গেছে এর মানে কিন্তু এই না যে কখনই আমার ওজনের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ ওজনটা অলওয়েজ আমাকে নিচের দিকে টানছে, কারণ এটা আমার অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর টান। তো পৃথিবীর টান খাড়া নিচের দিকেই কাজ করবে, আমি যেভাবেই থাকি না কেন পৃথিবীর সরাসরি নিচের দিকে আমাকে টান দেবে। তো ওজন যদি অলওয়েজ একই দিকে কাজ করে তাহলে এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এখন তার যে রিয়াকশনটা কিন্তু তার ঠিক অপোজিট দিকে থাকছে না, কারণ রিয়াকশনটা সবসময় বা প্রতিক্রিয়া বলটা সবসময় কিন্তু যে তলটার সাথে ওর যে কন্ট্যাক্ট পয়েন্ট বা যেই দিকে ও মিলিত হয়ে আছে তার ঠিক লম্বভাবে কাজ করে। অর্থাৎ এখন সে এই বরাবর মিলিত আছে, এখন এই বরাবর লম্ব, এই বরাবর কাজ করবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখন ডাব্লিউ আর আর এর মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখন কিন্তু তারা পরস্পর কিন্তু ঠিক লম্বভাবে কাজ করছে না। তাহলে এই কারণে স্বাভাবিকভাবেই আমরা এখন বলতে পারবো যে তাদের যে একটা লব্ধি সেটা এখানে মাঝখানে কোথাও কাজ করবে, অর্থাৎ এই বলটা বা এই বলটা সে এই দিকে কোথাও হেলে পড়ে যাবে, তাই না? আমরা কিন্তু বাস্তব জীবনে তাই দেখি যে আমি যদি তলটাকে হেলানো করে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে বলটা গড়িয়ে পড়বে। কেন পড়বে? কারণ আমার তখন ডাব্লিউ আর আর পরস্পরকে ক্যান্সেল আউট করবে না বা পরস্পরকে নিষ্ক্রিয় করবে না দেখে তাদের যে লব্ধি সেই লব্ধিটা মাঝখানে এখানে কোথাও আসবে। তো এই লব্ধিটা আমি এখন কিভাবে পেতে পারি? আমি যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, আমি লব্ধিটা আসলে সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র যে কোনোভাবে প্রয়োগ করে বের করতে পারি, বাট এখন আমি এটাকে উপাংশের আকারে দেখাবো। ধরো এই যে ডাব্লিউটার কিন্তু আমি দুটো উপাংশ
বের করতে পারি, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে, তাই না? এখন দেখো ডাব্লিউর এই দিকের যে উপাংশটা, এটাকে আমি বলতে পারি ধরো ডাব্লিউ এইচ বা হরাইজন ডাব্লিউ ভি বা ভার্টিক্যাল, অর্থাৎ উলম্ব উপাংশ যেটা, সেই ডাব্লিউ ভিটা কিন্তু আর এর সাথে ক্যান্সেল আউট হয়ে যায়। অর্থাৎ ওজনের যেইটুকু অংশ ঠিক এই বরাবর কাজ করছে, আমার যে প্রতিক্রিয়া, তলের যে প্রতিক্রিয়া, এই তলটা যে প্রতিক্রিয়া, সেটা কিন্তু ক্যান্সেল আউট করে দিচ্ছে। কারণ আলটিমেটলি তলটা শুধুমাত্র সেই প্রতিক্রিয়াটাতে যে বলটা তার উপর প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ আমার যদি ওজন ডাব্লিউ 10 নিউটন হয় আর ডাব্লিউ ভি যদি ধরো এটা যদি 6 নিউটন হয়, তাহলে এই আরটাও কিন্তু 6 নিউটনই হবে। কারণ ওজনটা প্রয়োগ হচ্ছে তলের উপর 6 নিউটন আকারে, আর সে প্রতিক্রিয়াও দিচ্ছে 6 নিউটন আকারে। ঠিক আছে? আমরা যেহেতু নিউটনের থার্ড ল থেকে জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তো ক্রিয়া যেহেতু হচ্ছে 6 নিউটন আর প্রতিক্রিয়াও অপোজিট ডিরেকশনে বিপরীত দিকে হচ্ছে 6 নিউটন। কিন্তু আমার এখন সুবিধাটা হচ্ছে যে আমি যদি খেয়াল করে দেখি যে এই ওজনের উলম্ব উপাংশ একটা আর অনুভূমিক উপাংশ একটা, এর মধ্যে এই পার্টটুকু ক্যান্সেল হয়ে গেছে আর দ্বারা, তাহলে এখন ওজনের বাকি আর কি আছে? বাকি শুধু এটাই আছে না? তাহলে অবশ্যই এই বাকিটুকুই তার উপর প্রযুক্ত হবে। অর্থাৎ বলটাকে যে ফাইনাল আমরা দেখবো যে সে কোথায় যাচ্ছে, সেটা হবে এই ডিরেকশনে। কারণ তার উপর একমাত্র বল কিন্তু ছিল কি? ওজন, তাই না? আর আমরা কিন্তু বাহ্যিকভাবে তার উপর কোনো বল প্রয়োগ করছিলাম না। তার নিজের যে ভরটা, সেটা থেকে যে ওজন বা অভিকর্ষজ টান, সেটাই তার উপর একমাত্র প্রযুক্ত বল ছিল। তো সেই বলটাকে আমরা যদি উপাংশে ভাগ করি, একটা হচ্ছে উলম্ব এদিকে তল বরাবর, তলের সাথে লম্ব বরাবর, আর একটা হচ্ছে তলের সাথে অনুভূমিকভাবে, তাহলে আমরা লম্বের উপাংশটা দেখলাম যে প্রতিক্রিয়া বলের মাধ্যমে কাটাকাটি হয়ে গেল। তাহলে শুধুমাত্র এই যে উপাংশটা থাকে, সেটাই তাকে এদিকে ঠেলে নিচে নামিয়ে দেবে। তো তাহলে আমরা কিন্তু এর মাধ্যমে বের করতে পারি যে যখন তলটাকে আমরা হেলানো অবস্থায় রাখবো, তখন আসলে তার ফাইনাল যাত্রাটা কোন দিকে হবে, অর্থাৎ লব্ধি হবে এই বরাবর। তো এই ক্ষেত্রে আমরা উপাংশের ব্যবহারটা দেখতে পারলাম। কিন্তু যদিও আমরা এটাকে ত্রিভুজ সূত্রের মাধ্যমে দেখাতে পারতাম, অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে দেখাতাম যে ধরো আমার ওজন কাজ করছে এই বরাবর অ্যান্ড প্রতিক্রিয়া কাজ করছে এই বরাবর। তো আমি যদি ত্রিভুজ সূত্রের মতো আমি এই বলটাকে এই বরাবর সমান্তরালে ট্রান্সফার করতাম, তাহলে কিন্তু আমি এটাকে বাদ দিয়ে লিখে দিতে পারতাম যে এরকম, তাই না? তাহলে তখনও দেখো আমি কিন্তু প্রথম থেকে শেষটার শেষ পর্যন্ত যে সংযুক্ত রেখা, সেটাকে উপাংশ হিসেবে পেতাম। অথবা তুমি যদি সামান্তরিক আকারেও আঁকতে, অর্থাৎ আমার ওজন ছিল এটা অ্যান্ড আমার প্রতিক্রিয়া ছিল এটা, তাহলে এই দুটোকে মিলে যে সামান্তরিক ড্র করা হয়, এই সামান্তরিকের কর্ণই কিন্তু আমার লব্ধি। অর্থাৎ যে কোনোভাবে কিন্তু আমি এখানে একই লব্ধিটা পাচ্ছি। কিন্তু আমরা উপাংশের ব্যবহারটা কীরকম হতে পারে সেটা বোঝানোর জন্য এখানে দেখালাম যে আমি যদি উপাংশে ভাগ করে ফেলতাম, তাহলে আমার জন্য সহজ হয়ে যেত বোঝাটা যে আসলে আমার কোন বলটা বাকি থাকে, অর্থাৎ ওজনের কোন অংশটা অ্যাকচুয়ালি এই বলটার উপর প্রযুক্ত হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই লেসনটা থেকে কোনোভাবে উপকৃত হয়ে থাকো, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।